না আচ্ছা, তাহলে শুরু করা যাক। চাকরির ইন্টারভিউ নামটা শুনলেই কেমন একটা মানে ভয় কাজ করে, তাই না? একদম একটা আতঙ্কের নাম বললেও ভুল হবে না। কিন্তু আমরা আজ এটাকে একটু অন্যভাবে দেখব। আমাদের হাতে কিছু শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির ওপর লেখা সোর্স আছে। আর তারা খুব মজার একটা কথা বলছে। হ্যাঁ, তারা বলছে ইন্টারভিউ নাকি পরীক্ষাই না, এটা একটা পারফরম্যান্স। আর যেমন ভালো পারফরমেন্সের জন্য যেমন রিহার্সাল দরকার, মানসিক প্রস্তুতি দরকার। ঠিক তেমনই এখানেও তাই। আজ আমরা দেখব কিভাবে সেই স্টার পারফর্মার হয়ে ওঠা যায়। আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। পারফরম্যান্স শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তাই না? কারণ সোর্সগুলো ঠিক এটাই বোঝাতে চাইছে। ইন্টারভিউ বোর্ড শুধু আপনার জ্ঞান যাচাই করতে বসেনি, তারা দেখতে চায় চাপের মুখে আপনি কেমন। আপনার ব্যক্তিত্ব কেমন? হ্যাঁ, এটাকে তারা একটা পার্সোনালিটি টেস্ট বলছে আর কি। আর এই ব্যক্তিত্ব তো একদিনে তৈরি হয় না। মানে আপনার কথা বলার ভঙ্গি, আপনার বেড়ে ওঠা সবকিছু মিলিয়েই আপনার এই পারফরম্যান্স তৈরি হয়। বাহ! তার মানে ইন্টারভিউ হলো এমন একটা মঞ্চ যেখানে প্রার্থী শুধু তার জ্ঞান নয়, বরং তার পুরো সত্তাটাকেই তুলে ধরে। এই ভাবনাটা নিয়েই চলুন আমরা গভীরে প্রবেশ করি। হুম। প্রথমেই আসি সেই বিষয়ে যা যে কোনো পারফরম্যান্সের আগে আসে, স্টেজ ফ্রাইট বা ভয়। আচ্ছা। ইন্টারভিউর কথা ভাবলেই তো আমাদের বুক ধড়ফড় করে, হাঁটু কাঁপে। সোর্সগুলোতেও এই শারীরিক লক্ষণগুলোর কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা হলো, বোর্ড যখন দেখে একজন প্রার্থী নার্ভাস হয়ে যাচ্ছে, তারা কি এটাকে একটা দুর্বলতা হিসেবে ধরে নেয়? মজার ব্যাপার হলো সোর্সগুলো বলছে একেবারেই না। তাই নাকি? বরং তারা এটাকে একটা ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখে। মানে বোর্ড আসলে ভয়টাকে দুর্বলতা হিসেবে দেখছে না, বরং এটাকে একটা এনার্জি সিগন্যাল হিসেবে দেখছে। ও, এনার্জি সিগন্যাল। হ্যাঁ, যার মধ্যে এই এনার্জি বা চাপটা আছে সে আসলে কাজটার প্রতি ততটাই আগ্রহী এবং সিরিয়াস। আচ্ছা আচ্ছা। চ্যালেঞ্জটা হলো সেই এনার্জিকে আতঙ্কে পরিণত না করে আত্মবিশ্বাসের রূপ দেওয়া। আর এর জন্য সোর্সগুলো কি বলে যোগব্যায়াম বা হালকা শরীর চর্চার মতো পদ্ধতির কথাও বলছে। শরীরকে শান্ত করার জন্য। হ্যাঁ, মনকে স্থির করতে সাহায্য করে। আমি সোর্সের একটা অংশে এসে একটু অবাক হয়েছি। একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে একজন প্রার্থী একটা প্রশ্নের উত্তর না জেনেও বোর্ডের প্রশংসা পাচ্ছেন। ও হ্যাঁ, ওই ঘটনাটা। এতো তো আমাদের চিরাচরিত ধারণার একেবারে বিপরীত। আমরা তো ভাবি সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়াই সাফল্যের চাবিকাঠি। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? হ্যাঁ, ঘটনাটা খুবই শিক্ষণীয়। একটা ইন্টারভিউতে পরপর ৩ জন প্রার্থীকে একটি প্রশ্ন করা হলে তারা উত্তর দিতে পারেননি। চতুর্থ প্রার্থীও পারেননি। আচ্ছা, কিন্তু তিনি ইতস্তত না করে সরাসরি এবং খুব সাহসের সাথে বলেন, স্যার, এই মুহূর্তে আমার উত্তরটা জানা নেই। এবং এতেই বোর্ড ইমপ্রেসড। এতটাই মুগ্ধ হন যে বোর্ডের চেয়ারম্যান বলেন, আগের ৩ জনও পারেনি, কিন্তু তারা নানাভাবে পাশ কাটানোর চেষ্টা করেছে। আপনার সততা অসাধারণ। তার মানে এখানে জ্ঞান নয়, সততা জিতে গেল। শুধু সততা নয়, চাপের মুখে নিজেকে সামলানোর ক্ষমতাও। হুম। আর একজন শিক্ষকের জন্য এই গুণটা তো আরও বেশি জরুরি। ভেবে দেখুন, ক্লাসে এমন অনেক প্রশ্ন আসবে যার উত্তর হয়তো শিক্ষকের সেই মুহূর্তে জানা নেই। তখন তিনি কি করবেন? হ্যাঁ, তিনি কি ছাত্রদের ধমকে থামিয়ে দেবেন, নাকি সততার সাথে বলবেন, চমৎকার প্রশ্ন, চলো আমরা একসাথে উত্তরটা খুঁজি। ঠিক। ইন্টারভিউ বোর্ড আসলে ভবিষ্যতের সেই শিক্ষকেরই একটা ঝলক দেখতে চায়। একদম। তারা দেখতে চায় অপ্রত্যাশিত পরিস্থিতিতে প্রার্থী ঘাবড়ে যান নাকি ঠান্ডা মাথায় তার মোকাবেলা করেন। চাপ সামলানোর এই মানসিক প্রস্তুতিটা তো গেল, কিন্তু সোর্স বলছে আসল আত্মবিশ্বাসটা আসে যখন আমাদের বাস্তব প্রস্তুতিটাও নিখুঁত থাকে। হ্যাঁ, ইন্টারভিউয়ের দিনের জন্য আমরা কতটা গোছানো। এটাকে কি আমরা পারফরম্যান্সের ব্যাকস্টেজ প্রিপারেশন বলতে পারি? অবশ্যই। দারুণ বলেছেন। এটা হলো সেই ব্যাকস্টেজ প্রস্তুতি যা মঞ্চের পারফরম্যান্সকে নিখুঁত করে তোলে। হ্যাঁ। আচ্ছা, সোর্সগুলোতে খুব স্পষ্টভাবে কিছু ধাপের কথা বলা হয়েছে, যেমন ইন্টারভিউয়ের জায়গাটা আগে থেকে চিনে রাখা। এটা তো শুধু সময় মতো পৌঁছানোর জন্য, তাই না? শুধু তা নয়, এর একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। যখন আপনার মাথায় রাস্তা খোঁজার চিন্তা থাকে না, তখন আপনি মানসিকভাবে অনেক বেশি নির্ভর থাকেন। ঠিক। আর কাগজপত্র গুছিয়ে রাখা। হ্যাঁ, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট সব একটা ফাইলে গুছিয়ে রাখা। এগুলো ছোটখাটো কাজ, কিন্তু এগুলো আপনার আত্মবিশ্বাসকে
কয়েক গুণ বাড়িয়ে দেয়, কারণ আপনি জানেন যে আপনি পুরোপুরি প্রস্তুত। কাগজপত্রের কথা একটা মজার জিনিস চোখে পড়ল। সোর্সটা বলছে শুধু একাডেমিক সার্টিফিকেট নয়, আপনার অন্য কোনো গুণের সার্টিফিকেট, যেমন গান, আবৃত্তি বা আঁকা। হ্যাঁ, সেগুলোও সাথে রাখতে। এটা প্রথমে একটু অপ্রয়োজনীয় মনে হতে পারে। একজন শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে আমার গানের সার্টিফিকেট দিয়ে কি হবে? প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু এর মাধ্যমে আপনি বোর্ডকে একটা সূক্ষ্ম অথচ শক্তিশালী সিগন্যাল দিচ্ছেন। কিরকম? আপনি বলছেন যে আমি শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী একজন মানুষ নই, আমার ব্যক্তিত্বের একাধিক দিক আছে। আমি একজন সৃষ্টিশীল মানুষ। ও আচ্ছা। আর একজন শিক্ষক হিসেবে এই গুণটা খুব জরুরি, কারণ একজন ভালো শিক্ষক শুধু সিলেবাস পড়ান না, তিনি ছাত্রছাত্রীদের মধ্যেকার সুপ্ত প্রতিভাগুলোকে চিনতে সাহায্য করেন। ঠিক। বোর্ড যখন দেখে প্রার্থীর নিজেরই বিভিন্ন দিকে আগ্রহ আছে, তখন তারা ভরসা পায় যে এই মানুষটা ছাত্রছাত্রীদেরও সেভাবে অনুপ্রাণিত করতে পারবে। এবার আসি কস্টিউম ডিজাইন বা পোশাক পরিচ্ছদের কথায়। সোর্সগুলোতে পরিষ্কার, ইস্ত্রি করা, মার্জিত পোশাক পরার ওপর খুব জোর দেওয়া হয়েছে। ফার্স্ট ইমপ্রেশনের ব্যাপারটা। হ্যাঁ, বলা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনই সেরা ইমপ্রেশন। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন তো থেকেই যায়, আমার জ্ঞান বেশি জরুরি নাকি আমার পরা শাড়ি বা শার্টটা? সোর্সগুলোর যুক্তি অনুযায়ী দুটোই জরুরি, কারণ আপনার কথা বলার সুযোগ পাওয়ার আগেই আপনার পোশাক বোর্ডের মনে একটা ধারণা তৈরি করে দেয়। আচ্ছা। একটা পরিপাটি পোশাক আপনার রুচি, পেশাদারিত্ব এবং ওই ইন্টারভিউয়ের প্রতি আপনার শ্রদ্ধাবোধকে প্রকাশ করে। এটা অনেকটা বইয়ের মলাটের মতো। মলাট সুন্দর হলে আমরা ভেতরের লেখাটা পড়তে আগ্রহী হই। একদম। এর মানে এই নয় যে দামি পোশাক পরতে হবে। মূল বিষয় হল পরিচ্ছন্নতা এবং মার্জিত ভাব। আর এই পুরো প্রস্তুতির মহড়া হিসেবে মক ইন্টারভিউ বা নকল সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। এটা কি আমরা ড্রেস রিহার্সাল বলতে পারি? একদম পারফেক্ট তুলনা। এটা হলো ফাইনাল পারফরম্যান্সের আগে ড্রেস রিহার্সাল। বই পড়ে কৌশল জানা এক জিনিস, আর বাস্তবে কথা বলা সম্পূর্ণ অন্য জিনিস। ঠিক। আটকে যাচ্ছি সেটা বুঝতে পারি। বেশ, তাহলে ব্যাকস্টেজ প্রস্তুতি শেষ, এবার পর্দা উঠল, আমরা ইন্টারভিউ রুমে প্রবেশ করছি। এই মুহূর্তটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঘরে ঢোকা থেকে শুরু করে বসা পর্যন্ত এই ছোট ছোট আচরণগুলো কি সত্যি এতটা প্রভাব ফেলে? অংশ নান প্রভাব ফেলে। মজার ব্যাপার হলো, আমরা মুখ দিয়ে যা বলছি, আমাদের শরীর কিন্তু তার চেয়েও বেশি কথা বলে। মানে বডি ল্যাঙ্গুয়েজ। একদম। সোর্স বলছে আমরা যখন নার্ভাস থাকি তখন আমাদের হাত পা অস্থির হয়ে ওঠে বা আমরা কুজো হয়ে বসি। আমরা হয়তো ভাবছি এটা কেউ খেয়াল করছে না, কিন্তু ইন্টারভিউয়ার তার চোখ এগুলোই খোঁজে, কারণ এটা আমাদের ভেতরের আত্মবিশ্বাসের একটা জীবন্ত বিজ্ঞাপন। আচ্ছা। ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া, হাসি মুখে প্রবেশ করা, ধন্যবাদ জানিয়ে চেয়ারে সোজা হয়ে বসা, এই প্রতিটি কাজ আপনার বিনয় এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করে। চোখে চোখ রেখে কথা বলার ওপরও খুব জোর দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পরামর্শ আছে যা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। হ্যাঁ, যে শুধু প্রশ্নকর্তার দিকেই নয়, বোর্ডের বাকি সদস্যদের দিকেও মাঝে মাঝে তাকাতে বলা হয়েছে। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা হল সম্মান এবং অন্তর্ভুক্তি। যখন আপনি শুধু প্রশ্নকর্তার দিকে তাকিয়ে কথা বলেন, তখন বাকি সদস্যরা আলোচনার বাইরে থেকে যান। ঠিক। কিন্তু যখন আপনি কথা বলার সময়ও বাকিদের দিকেও সহজভাবে দৃষ্টি ঘোরান, তখন আপনি অবচেতনভাবে একটা বার্তা দেন যে আমি আপনাদের সবাইকেই গুরুত্ব দিচ্ছি। এটা একটা আলোচনার মতো হয়ে ওঠে। হ্যাঁ, এটা আপনার কমিউনিকেশন স্কিল এবং সামাজিক বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এবার আসি সংলাপ বা ডায়লগের কথায়। একটা সাধারণ ভুল হলো খুব বেশি কথা বলা, নিজের জ্ঞান জাহির করার চেষ্টা করা। হ্যাঁ, এটা অনেকেই করে। সোর্সগুলো বলছে এটা করলে হিতে বিপরীত হতে পারে। তাহলে সঠিক উপায়টা কি? এখানে মূল সূত্র হল লেস ইজ মোর, অর্থাৎ কম কথায় মূল বিষয়টি তুলে ধরা। হ্যাঁ। ইন্টারভিউ কোনো বক্তৃতা দেওয়ার জায়গা নয়, এটা একটা উভয়মুখী আলোচনা। তাই বেশি পেঁচিয়ে কথা না বলে যা জানতে চাওয়া হয়েছে ঠিক তার সরাসরি এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়া উচিত। আচ্ছা। বোর্ড আপনার পাণ্ডিত্য দেখতে চায় না, তারা দেখতে চায় আপনি কতটা স্পষ্টভাবে চিন্তা করতে পারেন এবং আপনার ভাবনাকে গুছিয়ে প্রকাশ করতে পারেন। আলোচনার প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তর্কে না জড়ানো। ওহ, এটা খুবই জরুরি। যদি বোর্ডের কোনো সদস্যের সাথে আমার মতের অমিল হয়,
তখন কি করা উচিত? নিজের বক্তব্যে স্থির থাকব নাকি তাদের কথা মেনে নেব? এটা একটা খুব কঠিন পরিস্থিতি। সোর্সগুলোর পরামর্শ হল একটা ভারসাম্য বজায় রাখা। মানে আপনি আপনার বক্তব্য অবশ্যই নম্রভাবে এবং যুক্তিসহ উপস্থাপন করবেন, কিন্তু যদি দেখেন বোর্ডের সদস্য তার মতে স্থির, তখন কোনোভাবেই জেদাজেদি বা বিতর্ক করা চলবে না। তখন কি বলা যেতে পারে? সেক্ষেত্রে বলতে পারেন, স্যার, আমি বিষয়টি আপনার দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করব। ধন্যবাদ আমাকে একটা নতুন আঙ্গিকে সোচনেকে সুযোগ করে দেওয়ার জন্য। বাহ, এটা তো খুব ভালো একটা উপায়। হ্যাঁ, এর মাধ্যমে আপনি নিজের সম্মান যেমন বজায় রাখলেন, তেমনি বোর্ডের সদস্যের প্রতিও শ্রদ্ধা দেখালেন। বোর্ড আসলে দেখতে চায় আপনার মধ্যে মতপার্থক্যকে সামলানোর মতো পরিপক্কতা আছে কিনা। তাহলে সব মিলিয়ে আমরা একটা ভালো পারফরম্যান্সের প্রস্তুতি নিলাম, কিন্তু এমন কিছু সাধারণ ভুল আছে যার কারণে পুরো পারফরম্যান্সটাই ভেসে যেতে পারে। হ্যাঁ, কিছু ক্লাসিক মিস্টেক্স। ওইগুলো কি কি? প্রথম এবং প্রধান ভুল হল ইন্টারভিউকে হালকাভাবে নেওয়া বা একটা গাছাড়া মনোভাব দেখানো। এটা আচরণে প্রকাশ পেয়ে যায়। একদম। দ্বিতীয়ত, অনুচিত বা অপরিচ্ছন্ন পোশাক পরা, যা আমরা আগেই আলোচনা করেছি। তৃতীয়ত, অতিরিক্ত আত্মবিশ্বাস বা ঔদ্ধত্য দেখানো। আবার এর উল্টোটা, অর্থাৎ আত্মবিশ্বাসের চূড়ান্ত অভাব দেখানোও একটা বড় ভুল। হ্যাঁ, দুটোই। এর মূল কারণ কিন্তু নার্ভাসনেস নয়, এর মূল কারণ হল প্রস্তুতির অভাব। যখন আপনার প্রস্তুতি সলিড থাকে, আত্মবিশ্বাস ভেতর থেকে এমনিতেই আসে। আর শিক্ষকতার ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল কোনটা হতে পারে? নিজেকে সেরা শিক্ষক হিসাবে প্রমাণ করতে না পারা। মানে এর মানে শুধু ভালো উত্তর দেওয়া নয়। এর মানে হলো আপনার কথায়, আপনার আচরণে, আপনার চোখের দৃষ্টিতে সবকিছুতে শিক্ষাদানের প্রতি আপনার আবেগ এবং আগ্রহকে স্পষ্টভাবে প্রকাশ করা। বোর্ডকে এটা বোঝাতে হবে যে আপনি শুধু একটা চাকরি খুঁজছেন না। আপনি সত্যিই এই পেশাটাকে ভালোবাসেন। যদি প্রার্থী তার কথায় ও আচরণে সেই উৎসাহ দেখাতে না পারেন, তাহলে বোর্ড তাকে একজন উদাসীন ব্যক্তি হিসাবে ধরে নিতে পারে। তারা এমন একজনকে খুঁজছে যার মধ্যে ছাত্রছাত্রীদের জীবনকে প্রভাবিত করার মতো আগুনটা আছে। তাহলে সব মিলিয়ে এর সারমর্ম কি দাঁড়ালো? ইন্টারভিউ হলো নিজের জ্ঞান, ব্যক্তিত্ব, মানসিক স্থিরতা এবং পেশাদারিত্বের একটি সামগ্রিক প্রদর্শনী। এটা শুধু একটা চাকরির পরীক্ষা নয়, এটা নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ। একদম। আর এই পারফরম্যান্সের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ব্যর্থতায় ভেঙে না পড়া। ঠিক। সোর্সের শেষে খুব সুন্দর করে বলা হয়েছে, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। একবার ব্যর্থ হওয়ার অর্থ এই নয় যে সব শেষ হয়ে গেল। বরং সেই অভিজ্ঞতা থেকে শেখা উচিত। কথায় ভুল ছিল এবং পরের বার সেই ভুলগুলো কিভাবে শুধরে নেওয়া যায়। প্রতিটি ইন্টারভিউ একটা নতুন সুযোগ এবং শেখার একটা অধ্যায়। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে একটি ইন্টারভিউতে সফল হওয়ার জন্য শুধু পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়। না, একদমই নয়। এর জন্য প্রয়োজন সঠিক মানসিকতা, নিখুঁত প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা। এটা সত্যিই একটা পারফরম্যান্স যেখানে প্রতিটি ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং একটি বিষয় বিশেষভাবে মনে রাখার মতো, এই সমস্ত কৌশল ও প্রস্তুতির মূল লক্ষ্য কিন্তু নকল বা কৃত্রিম কিছু হওয়া নয়। আচ্ছা। এর আসল লক্ষ্য হল নিজের সেরা, সবচেয়ে গোছানো, সবচেয়ে আত্মবিশ্বাসী সংস্করণটি তুলে ধরা। প্রতিটি পরামর্শ, সেটা পোশাক পরা হোক বা চোখে চোখ রেখে কথা বলা, সবকিছুর উদ্দেশ্য হল আপনার ভেতরের আত্মবিশ্বাসকে বাইরে প্রকাশ করা এবং এটা প্রমাণ করা যে আপনি ওই পদের জন্য কেবল যোগ্যই নন, বরং আগ্রহী ও নিবেদিত প্রাণ। এই আলোচনা আমাদের একটি গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। সোর্সগুলো একদিকে যেমন নিজেকে হওয়ার বা বি ইয়োরসেলফ পরামর্শ দিচ্ছে, হ্যাঁ, তেমনি অন্যদিকে একজন আদর্শ প্রার্থীর ছাঁচে নিজেকে ফেলার জন্য নানা নিয়মকানুনের কথা বলছে। ঠিক। শ্রোতাদের জন্য আমাদের শেষ প্রশ্নটি হল, এই দুটি আপাত বিরোধী ধারণার মধ্যে ভারসাম্য কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? অর্থাৎ নিজের স্বকীয়তা বজায় রেখেও ইন্টারভিউ বোর্ডের প্রত্যাশা পূরণ করার সেরা উপায় কি হতে পারে?